আমাদের যে প্রাচীন শিব মন্দির আছে এই গ্রামে, তার একেবারেই ভগ্ন দশা। বহুকাল কোনো মেরামতি করা হয়নি তার। রানী, এই উৎসবের দায়িত্ব তুমি আমার উপর ছেড়ে দাও। আমি মন্দির সংস্কার করে সেখানে গাজনের মেলা বসানোর ব্যবস্থা করছি। মহারাজ, আপনি এই দায়িত্ব নেওয়াতে আমি নিশ্চিন্ত হলাম। কিন্তু রামপ্রসাদ ঠাকুর, আপনাকে তো একটা দায়িত্বভার নিতে হবে। হ্যাঁ, বেশ তো মহারাজ, আপনি বলুন না কি দায়িত্ব আমাকে নিতে হবে। আমি সব রকম দায়িত্ব নিতে প্রস্তুত। উৎসবে অনুষ্ঠানের দায়িত্ব। দেখুন, মেলা বসলে তো আশপাশে গ্রাম থেকে লোকজন আসবে, বলি তাদের মনোরঞ্জনের জন্য কিছু তো ব্যবস্থা করতে হবে নাকি? অবশ্যই করতে হবে মহারাজ, অবশ্যই। বেশ, তাহলে এই অনুষ্ঠানের দায়িত্ব রামপ্রসাদ ঠাকুর আর সর্বাণী। জয় রানী ভবানী জয়, জয় রাজা রমাকান্তর জয়। আচ্ছা বেশ, উৎসবে কি কি অনুষ্ঠান হবে সে আলোচনাটা তবে সেরে ফেলা যাক, কেমন? আচ্ছা, একটা কথা সবাইকে বলে রাখি, আমরা যাই করি না কেন রাজামশাইয়ের মুখ রক্ষার ভার কিন্তু আমাদের, কারণ এই একটাই আয়োজনের দায়িত্ব তিনি আমাদের উপরে দিয়েছেন, তাই আমাদেরকে সেটা ভালো করে করতে হবে, কেমন? আচ্ছা, এবার বলো, কার কার কি মত, কার মাথায় কি আসছে? বলছি কি, ভক্তরা তো নানান রকম সাজবে, কেউ শিব সাজবে, কেউ সং সাজবে। এর সঙ্গে যদি আমরা শিবগানের আসর বসাই কেমন হয়? শিবগান? আচ্ছা বেশ, তার সাথে আর কি করা যায়? আচ্ছা, আমি ভাবছিলাম যে যদি গাজনে গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে দিয়ে পালা করানো যায় তাহলে কেমন হয়? বাহ, এটা তো আপনি ভারী ভালো কথা বলেছেন সর্বাণী। হ্যাঁ, সত্যি তো, ছোটদেরকে দিয়ে যদি পালা করানো যায় তবে রাজামশাই আর রানীমা তা খুব উপভোগ করবেন। হ্যাঁ, কিন্তু তার জন্য তো বাচ্চা বাচ্চা অনেক ছেলে মেয়ে লাগবে। তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে লাগবে তো লাগবে, আমরা জোগাড় করে আনবো। কেন, এই তো আমাদের রামুড়ি আছে, তোমার মেয়ে আছে, তারপরে ওই বিবাহবতীর মেয়ে টুসু রয়েছে, সে অনেকজন আছে। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না মেশদা, আমি ঠিক সব বাচ্চাদেরকে জোগাড় করে নিয়ে চলে আসবো। বাড়ি বাড়ি গিয়ে সব বাচ্চাদের জড়ো করার দায়িত্ব হলো আমার, ঠিক আছে? আমি আজ সন্ধ্যের মধ্যে সকলকে নিয়ে চলে আসবো। হ্যাঁ বেশ বেশ, আমিও কিন্তু তোমার সঙ্গে যাবো। হ্যাঁ হ্যাঁ, একদম। ওঠান, চমৎকার একটা বুদ্ধি দিয়েছ। গাজনের মেলা মানে উৎসব হবে, রানী ভবানী খরচ দেবেন? হ্যাঁ, গোলক এসে তো তাই বললো। রানী ভবানী নাকি ইচ্ছা প্রকাশ করেছেন যে গ্রামের সবাই একজোট হয়ে গাজনের উৎসব পালন করে। হ্যাঁ, আমার মতামত জানতে চেয়েছিলেন। ও তাই? তা তুমি কি বললে? আমি হ্যাঁ করে দিলাম। আবার কি, রানী ভবানী যখন চেয়েছেন আমার মতামতের, আমি কি না করতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো ঠিকই আর কি। মানে জলে থেকে কুমিরের সঙ্গে বিবাদ করে তো কোনো লাভ নেই। হ্যাঁ, তার সাথে কাজ করুন না, মানে এই সুযোগে যদি ঝুলিতে কিছু আসে সেদিকটা দেখুন না শিরোমণি মশাই। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সব ভেবে রেখেছি। ঝোপ বুঝে ঠিক কোপ মেরে দেবো। আর এইসব মেলা উৎসব মানেই তো খরচ। আবার আবার শুনছি বাচ্চারা নাকি গাজনের পালা করবে। বাচ্চা গাজনের পালা? হ্যাঁ, ওই বিশ্বনাথ এসে আমার ভাইপোটাকে তো ডেকে নিয়ে গেল। বাবা, শুনেই কিরকম একটা উত্তেজনা বলছে। রামপ্রসাদের কিছু কিছু কাজ কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য। আপনারা কি বলেন? হ্যাঁ, ঠিক 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 ঠিক। তাহলে শিবরাত্রিতে গাজনের মেলা হবে, এক্ষুনি আমাকে খবরটা পৌঁছে দিতে হবে। মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা মাকে ডাকো। ভক্তি মুক্তি করতলে দেখো, মন রে শ্যামা মাকে ডাকো, মন রে শ্যামা
মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো পরিহর ধন মদ ভজ পদ কোকনদ পরিহর ধন মদ ভজ পদ কোকনদ কালের নৈরাশ কর কথা শোনো কথা রাখো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো কালী কৃপাময়ী নাম পূর্ণ হবে মনস্কাম অষ্টজামের অর্ধজাম আনন্দেতে সুখে থাকো আনন্দেতে সুখে থাকো রামপ্রসাদ দাস কয় রিপু ছয় কর জয় রামপ্রসাদ দাস কয় রিপু ছয় কর জয় মারো ডঙ্কা তেজ শঙ্কা দূর ছায় করে হাঁকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মন রে শ্যামা মাকে ডাকো মা মারে জয় মা জয় মা গতিহারিণী শত্রু বিনাশিনী বিঘ্ন নাশিনী জয় মা কালী জয় মা কালী জয় মা কালী 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 পাপহারিণী মারে সাবধানে সবাই মেজদা কোথায় গো এদিকে এসো এই তো সবাই এসে গেছে এ দেখো ভজনা এ দেখো সবাই এসছে আমি বলেছিলাম না আমি ঠিক সবাইকে জোগাড় করে নিয়ে চলে আসবো এই আমিও আছি কিন্তু আরে বাবা রে ওরে বাবা তোরা তো থাকবি তোরা না আনলে কি করে হবে আচ্ছা সবাইকে এখানে কেন ডেকে এনেছি তা জানো তো যা বলবো তা কিন্তু মন দিয়ে শুনতে হবে বল বল মিচকা আমরা সবাই শুনবো শুনবি বলেই তো সবাইকে ডাকা তবে তার জন্য আগে বসতে হবে বসে পড়ো এই দিয়ে শুনবে কিন্তু আমরাও দাদা দিদিদের সাথে গল্প শুনবো এ হলো শিব আর পার্বতীর গল্প ভালো করে মন দিয়ে শুনবে কিন্তু সকলে কেমন শিব ঠাকুরকে বলা হয় যোগীশ্বর কি বলা হয় যোগীশ্বর জগতের সমস্ত মানুষ তার কাছে হয় বর চায় তার কাছে আশীর্বাদ চায় কিন্তু যতই বর বা আশীর্বাদ চাক আর তিনি যতই যোগীরাজ হোক না কেন আসলে তো তিনি ভিক্ষুক আর তাই তো
তার গৃহে রাজার দুলালী গৌরীর এমন হাঁড়ির হাল। এই নিয়ে অবশ্য শিব আর পার্বতীর অহরহ কলহ লেগেই থাকে। একদিন এমনই প্রচণ্ড এক ঝগড়া করে দেবী গৌরী শিবালয় ত্যাগ করে বাপের বাড়ি চলে গেলেন। সেখানে গিয়ে দেখা হলো তার দুই সখী জয়া আর বিজয়ার সাথে। শিব ঠাকুরকে কিভাবে জব্দ করা যায় তাই নিয়ে তারা এক সলা পরামর্শ করতে বসলো। অনেক সলা পরামর্শ করার পর দেবী গৌরীর দুই সখী তাকে এক সলা দিল। সেই মত অনুযায়ী দেবী গৌরী জগতের সমস্ত অন্ন হরণ করে নিলেন। আর তারপর তিনি দেবী অন্নপূর্ণার রূপ ধারণ করে গা ঢাকা দিলেন কোথায়? কাশীতে। এদিকে জগতে কোথাও অন্ন নেই, জগতের কোনো গৃহে অন্ন নেই, কেউ খেতে পাচ্ছে না। শিব ঠাকুর যেখানে গিয়ে ভিক্ষা চাইছেন তিনিও ভিক্ষা পাচ্ছেন না। কি করে পাবেন? কারো গৃহে তো অন্নই নেই, ভিক্ষা দেবে কেমন করে? শিব ঠাকুর তখন খিদের চোটে নাকাল। কি আর করবেন তিনি? যেখানেই তিনি যাচ্ছেন গিয়ে ভিক্ষার পাত্র পাচ্ছেন, সেখানেই তিনি শুনছেন হা অন্ন, হা অন্ন।